আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন্ড, সঙ্গে আছি নাজমুস সাকিব। আমাদের সঙ্গে পুলিশ কমিশন নিয়ে আলোচনার জন্য যুক্ত আছেন পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি এবং রাজনৈতিক বিশ্লেষক এবং জবানের সম্পাদক রিজওয়াল করিম রনি। দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা যেহেতু স্বাধীন পুলিশ কমিশন নিয়ে কথা বলছি, আমরা একটু যেতে চাই যে সাইদ হাসানের কাছে। আপনি তো আসলে পুলিশে একটা দীর্ঘ সময় ছিলেন এবং পুলিশের যে কার্যক্রম সেটা একেবারে কাছ থেকে দেখেছেন এবং নিজেও করেছেন, কিন্তু যেটা আসলে বরাবরই অভিযোগ ওঠে যে আসলে পুলিশের যেই কাজ সেটার পেছনে নানা ধরনের একটা ইন্ধন থাকে, কিংবা রাজনৈতিক নেতাদের যে ইন্ধন সেটা থাকে। কেন আসলে আমরা এই যে ব্যবস্থা সেটা থেকে আসলে বের হতে পারছি না, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগে যে প্রশ্নটা আমাকে করলেন, আর আমাদের যে রাজনৈতিক বিশ্লেষক মিস্টার রিজওয়াল করিম রনি সাহেব যেটা বললেন, ওনার কথার মধ্যেই সমস্যা, কারণ এবং সমাধান এটা আমার মনে হয় লুকিয়ে আছে। তো আমি শুধু সেই জিনিসটাই একটু একটু আলাদা আলাদা করে বিশ্লেষণ, মানে ভাগ ভাগ করে আমি বলতে চাচ্ছি। আর আমার পুলিশে শুধু না, পুলিশে আমি চাকরিও করেছি, আবার এই পুলিশ দ্বারাই আমি নিপীড়িত নির্যাতিত হয়ে আমি প্রায় 12 বছর আমি মানে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি, যার পরিণতিতে আমার 8.5 বছর আমাকে ফিউজিটিভ লাইফ, পলাতক জীবন, এবং 3.5 বছর আমাকে আনুষ্ঠানিক জেলে থাকতে হয়েছে। তার মানে আমি পুলিশের ভালোটা এবং মন্দটা সবটার ব্যাপারে আমার তাত্ত্বিক জ্ঞানও কিছু আছে, আর ব্যক্তিগতভাবে তো আমি দেখেছি। জি, তো সেটার আলোকে আমি বলবো যে আসলে পুলিশ ইয়েস কমিশন এটা সারা বিশ্বে যেহেতু আছে, বিশ্বের সাথে একটু আমাদের কম্পেয়ার করতে গেলে আমাদের এই ধরনের কিছু মেকানিজম আমাদের লাগবে ফর এক্সিবিশনিজম বা ফর এক্সপোজার। কিন্তু আইন, পুলিশের আইন এখনও যা আছে, যদিও আমরা বলি এটাকে কলোনিয়াল আইন, 1757 সালে এই দেশের স্বাধীনতা বিলুপ্ত হওয়ার পরে আপনারা যদি দেখেন 103 বছর, অর্থাৎ 1860 সাল পর্যন্ত এই দেশে কিন্তু কোনো আইন মানে ইনস্টিটিউশনাল ল ছিল না। ওই আমাদের ব্রিটিশ রাজ যেটা মুখ দিয়ে বলতেন সেইটাই কার্যকর হতো। কিন্তু যখন দেখলো যে না, ব্যক্তি বিশেষের বা কোনো গোষ্ঠী বিশেষের আদেশ অনুযায়ী দেশ বা আইন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অপরাধ নিয়ন্ত্রণ করতে গেলে হয় না, তখন 1860 সালে 103 বছর পরে তারা প্রথম ল ফ্রেম করলো, প্যানাল কোড, যেটাকে আমরা বলি যে কি অপরাধ করলে কি শাস্তি হবে, তার ইনস্টিটিউশনালাইজ করলো। এবং এটাকে এনফোর্স করার জন্য, বাস্তবায়ন করার জন্য তার 1 বছর পরে 1861 সালে পুলিশ আইন করলো। তো আমার চাকরি জীবন এবং আমার এই জীবনে আমার কাছে মনে হয়নি যে এই আইনটা একেবারেই কলোনিয়াল এবং এটাকে বাদ দিয়ে ফেলতে হবে। দেখবেন আপনি খেয়াল করে যে আমরা যারাই কলোনিয়াল আইন নিয়ে কিছু কথা বলি, মানুষ হয়তো মানে শব্দটা পছন্দ করে, কিন্তু আপনি যদি ওনাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করছি, আমি নিজে চাকরি জীবনে অনেক জিজ্ঞাসা করছি, এখনো করি, যে আপনি কলোনিয়াল কোন আইনটাকে আপনি কলোনিয়াল বলছেন, যে এটাকে চেঞ্জ করে এই শব্দ বা বাক্যগুলো এগুলো হলে আমাদের প্রপার হবে। তবে হ্যাঁ, যেটা হলো যে হ্যাঁ, যে সময় আইনটা তৈরি করা হয়েছিল তখন যে আমাদের প্রযুক্তি যে অবস্থা ছিল, প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। সেজন্য এখন পুলিশকে শুধু প্রযুক্তিগতভাবে যদি আপনি ইকুইপ করতে পারেন, আর যদি আইনের যেটাকে আমরা রুল অফ ল বলি, সবকিছু সেট করা আছে, সবকিছু লিখিত আছে, এবং প্রত্যেকটি পুলিশ অফিসারও সেটা জানে, যারা অন্তত প্রফেশনাল পুলিশ অফিসার, কিন্তু তারা পালন করে না। এই কারণে করে না, মানে মুষ্টিমেয় কিছু, যে পালন না করলে তাদের কোনো সমস্যা হয় না, অসুবিধা হয় না, বরং যারা পুরস্কৃত হয়। তার কারণ পুলিশ একটা রাষ্ট্রের একটা ছোট্ট একটা অর্গান। তো রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের ইচ্ছার উপরেই হলো, ইচ্ছাটাই হলো সবচেয়ে বড় জিনিস। আর রাষ্ট্র পরিচালনা করেন সরকার, আর সরকার নিয়ন্ত্রণ করেন হলো যে কিছু ব্যক্তি বিশেষ, হয়তো কেউ নির্বাচিত হয়ে আসেন অথবা কেউ পরিস্থিতিগত কারণে আসেন, যেটা এখন আমাদের দেশে আছে। তো যদি ওইটা ওনারা যদি ঠিক মতো আসলে রুল অফ ল চান, যে না এটা বাস্তবায়ন করতে হবে, এবং সেটা বাস্তবায়ন করার মতো যদি তাদের নৈতিক এবং রাজনৈতিক এবং অন্যান্য পারিপার্শ্বিক মনোবল যদি থাকে, তাহলে ভাই এই আইন দিয়ে, এই বুদ্ধি দিয়ে এটা করা সম্ভব। অর্থাৎ আমরা আলোচনা করছি, সেখানে আমরা পুলিশের যে অবস্থা কিংবা পুলিশের যে নিয়োগ প্রক্রিয়া, প্রমোশন, সেই সব জায়গায় কিন্তু দেখি যে একটি রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কিন্তু সেটা হচ্ছে। আগামী দিনে সেটা যাতে না হয় কিংবা সেগুলো যাতে না দেখা হয়, তার জন্য কি প্রস্তাবনা আপনার?
ধন্যবাদ। আসলে আমি যখন পুলিশ নিয়ে স্টেক হোল্ডারদের সাথে মানে আপামর সর্বস্তরের মানুষের যখন কথা বলি, তখন মানে একটু উদাহরণ দিয়ে বলি, আমার অবস্থাটা দাঁড়ায় হলো রুগী এবং ডাক্তারের মতো আর কি। রুগীরা যেমন ডাক্তারের কাছে এসে তার বিভিন্ন উপসর্গ, বিভিন্ন কষ্ট, বিভিন্ন অসুবিধার কথা বলেন, যারা ধৈর্যশীল ডাক্তার তারা 10 মিনিট, 15 মিনিট, ইভেন আধা ঘন্টা ধরে শোনেন। শোনার পরে উনি হয়তো ম্যাক্সিমাম 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে একটা প্রেসক্রিপশন লিখে দিয়ে দেন, ওটাই দরকার। তা আমার অবস্থাটা অনেকটা এরকম। আমি আবারও বলছি যে সরকারি কর্মচারী, বিশেষ করে পুলিশ, এদের মোটিভেশন হলে সে কাজটা হয়তো একটু ভালোভাবে করতে পারবে, কিন্তু এখানে মোটিভেশন, বোঝানো, তারপরে তাদেরকে ভালো হইতে হবে, এরকম কোনো সুযোগই নাই। তাদেরকে বলেই দেওয়া আছে তুমি ভালো এইভাবে কাজ করবা, যদি কাজ না করো, করলে এইটা পুরস্কার, না করলে তোমার এটা শাস্তি। ইটস এ রেসপন্সিবিলিটি, এটা ক্ষমতা না। তার দায়িত্বটা, তোমার দায়িত্ব হলো এই দায়িত্ব যদি তুমি পালন করতে পারো ভালোভাবে, তাহলে তুমি এইটা ভাবে। আর যদি দায়িত্ব পালনে ব্যর্থ হও, তাহলে তোমার ব্যর্থতার ক্ষেত্রে এইভাবে তোমার তার কনসিকুয়েন্সটা এইটা হবে। এইটা আপনি নিশ্চিত করেন। আর হ্যাঁ, তবে যেটা আমি আবারও প্রথমে বলেছি যে ওদের প্রযুক্তিগতভাবে 1860 সাল থেকে 61 সাল থেকে 2025 এই যে এদের মধ্যে প্রযুক্তি যে উন্নতিটা হয়েছে, যে আমাদের সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, তারপরে এখন যে আপনি বলছেন ফ্যাটাল ওয়েপন ব্যবহার না করে এখন অনেক লেজার গান আছে যেগুলোতে সাময়িকভাবে মানুষকে ইয়ে করা যায়। প্রযুক্তিগতভাবে প্রযুক্তি দিয়ে এদেরকে আপনি ইকুইপ করতে হবে, এটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু এছাড়া আপনার অন্য কোনো কমিশন ফর্ম করে ইত্যাদি ইত্যাদি করে আপনি পুলিশকে ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত তাকে যদি এইটা তার মাথার মধ্যে ঢুকানো না যায় বা বাস্তবায়ন করা না যায়, যেটা তোমার দায়িত্ব, এবং প্রত্যেকটা দায়িত্ব ইন রিটেন, এটা কোনো মোটিভেশনের বিষয় না, মৌখিকভাবে কোনো বিষয় না, এটা একদম আইন কানুন বিধি দিয়ে এগুলো করা আছে, নির্ধারণ করা আছে যে তুমি যদি এটা করো তাহলে এটা হবে, না করলে এটা হবে। কারণ এইটা বাস্তবায়ন করা বা নিশ্চিত করার দায়িত্ব হলো রাষ্ট্রের, বা রাষ্ট্রে যারা সরকার পরিচালনা করে সেই পরিচালক। আগামী দিনে যিনি রাজনৈতিক ক্ষমতায় আসবেন কিংবা রাজনৈতিক দল, তাদেরই আসলে সেই বিষয়টি নিয়ে ভাবতে হবে বলে বলছেন।